আমার নাম জাবেদ। আমি একজন ট্রাক ড্রাইভার। অনেক দিন ধরে আমি আপনার ঘটনাগুলো শুনছি। আমিও আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সময়ের অভাবে আগে বলতে পারিনি, আজ একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আপনাদের আমার সেই অভিজ্ঞতার কথা শোনাই। আমি প্রায় 15 বছর ধরে কানাডায় থাকি। এই 15 বছর ধরে আমি কানাডার বিভিন্ন হাইওয়ে আর সড়কে ট্রাক চালিয়ে আসছি। এই দীর্ঘ সময়ে অনেক কঠিন আর ঝুঁকিপূর্ণ যাত্রা করতে হয়েছে আমাকে। অনেক সময় এমন সব জায়গা পার হতে হয়েছে যা পুরোপুরি নির্জন আর ভয়ঙ্কর, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না, যেখানে কোনো পশু পাখিও চোখে পড়ে না। এমন রাস্তায় আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। আমরা কখনো অপ্রয়োজনীয় ঝুঁকি নেই না। বিভিন্ন হাইওয়ে ধরে চলতে গিয়ে ছোটোখাটো ঘটনা প্রায় ঘটে, কিন্তু আমার জীবনের এমন একটা ঘটনা আছে যা আমি কোনোদিন ভুলতে পারবো না। আজ সেটাই আপনাদের শোনাবো। আমাকে একবার ক্যালগেরি থেকে ভ্যাঙ্কুভারে একটা বড় শিপমেন্ট নিয়ে যেতে হয়েছিল। সময়টা ছিল রাত। আমি ট্রান্স কানাডা হাইওয়ে ধরে একা যাচ্ছিলাম। কানাডার হাইওয়ে অনেক লম্বা, নির্জন আর বিশেষ করে শীতকালে খুব বিপজ্জনক। সেই রাতে প্রবল তুষারপাত হচ্ছিল। আমি ট্রাক চালাচ্ছিলাম, রেডিও বন্ধ করে দিয়েছিলাম যাতে পুরো মনোযোগ ড্রাইভিংয়ে দিতে পারি। হাইওয়েতে কোনো আলোর ব্যবস্থা ছিল না, শুধু ট্রাকের হেডলাইটেই ভরসা। চারপাশ নিস্তব্ধ আর শুনশান, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু সেদিনের রাতটা যেন অন্যরকম লাগছিল। প্রচণ্ড ঠান্ডা, তুষার ঝড় বইছিল। হাইওয়েতে প্রায় কোনো ট্রাফিক ছিল না। দূর দূরান্তে কোনো মানুষ, কোনো গাড়ির চিহ্নও নেই। আমি চলতে চলতে এমন এক পথে এসে পড়লাম যেখানে ট্রাফিক পুরোপুরি শূন্য, শুধু আমার ট্রাক আর নির্জন রাস্তা। ঘড়ি দেখে বুঝলাম রাত 2টা বাজে। প্রায় 2 ঘন্টা ধরে টানা গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল হাইওয়ের ধারে এক নারী দাঁড়িয়ে আছে। মহিলার পরনে পুরনো আমলের কোট ছিল। তিনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। প্রথমে মনে হলো হয়তো কোনো যাত্রীর সমস্যায় পড়েছে, কিন্তু এই অজস্র নির্জন জায়গায় গভীর রাতে একজন মহিলা কেন দাঁড়িয়ে থাকবে, এটা কিছুতেই বুঝতে পারলাম না। প্রথমে আমি ট্রাকের গতি কমালাম, কিন্তু থামার ইচ্ছে বদলে ফেললাম। যখন কাছে দিয়ে যাচ্ছিলাম তখন সে হাত উঠিয়ে আমাকে থামার ইশারা করলো। ব্রেক কষে থামার কথা ভেবেছিলাম, কিন্তু মনের ভেতর থেকে একটা আওয়াজ এলো, কিছু অদ্ভুত যেন হচ্ছিল। তাই আমি গাড়িটা আরও জোরে এগিয়ে দিলাম। কিন্তু ঠিক তখনই হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার ট্রাকের পেছনে উঠছে। আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে রিয়ার ভিউ মিরর দিয়ে পিছনে তাকালাম, কিন্তু কিছুই দেখা গেল না। আমি গতি কমালাম, সাইড মিররে ভালো করে খেয়াল করলাম, তবু কিছুই চোখে পড়ল না। মনে হলো হয়তো ভুল ভেবেছি, তাই মাথা থেকে ঝেড়ে ফেলে আবার মনোযোগ রাস্তার দিকে ফেরালাম। কিন্তু কিছুক্ষণ যেতেই মনে হলো ট্রাক যেন ভারী হয়ে গেছে, যেন কেউ পিছনে কিছু ভারী জিনিস তুলে রেখেছে। আমি আবারও উপেক্ষা করে চালিয়ে যেতে লাগলাম, কিন্তু এবার স্পষ্ট শুনতে পেলাম ট্রাকের পিছন দিক থেকে অদ্ভুত শব্দ আসছে। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে ট্রাকের মালবাহী অংশে আঘাত করছে। আমি মিররে তাকালাম, কিন্তু কিছুই নেই। আমি গতি বাড়ালাম, অথচ শব্দ থামছিল না। অবশেষে আমি ট্রাক থামালাম, নিচে নেমে ট্রাকের পেছনে গেলাম। চারপাশে ভয়ানক নির্জনতা, জনমানবহীন পরিবেশ। মনে হচ্ছিল বাতাস পর্যন্ত জমে গেছে, কিন্তু ট্রাকের ভেতর সব কিছু স্বাভাবিক। না কোনো মালামাল নড়ছে, না কোনো অস্বাভাবিক চিহ্ন। আমি নিজেকে বুঝালাম হয়তো রাস্তার খারাপ অবস্থা বা ট্রাকের কোনো যন্ত্রাংশের কারণে এই শব্দ হচ্ছিল। নিজেকে শান্ত করলাম। রাত আরও গভীর হয়ে উঠছিল। এমন সময় আমার চোখ পড়ল হাইওয়ের ধারে। মনে হলো একটা ছায়ামূর্তি দৌড়ে যাচ্ছে। আমি তাকাতেই সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। কাছে পৌঁছালাম, কিন্তু সেখানে কিছুই নেই। আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। ভাবলাম হয়তো ক্লান্তির কারণে চোখে ভুল দেখছি। কিন্তু হঠাৎ করেই ট্রাকের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা শুরু হলো, যেন কেউ লোহার শিকল টেনে নিয়ে যাচ্ছে। আমি সাথে সাথে ট্রাক থামালাম
আবার নেমে এলাম আর ভেতরে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই অস্বাভাবিক খুঁজে পেলাম না। মনে করলাম হয়তো এটা তুষারের কারণে হয়েছে। আবার ট্রাকে উঠে বসলাম এবং যাত্রা শুরু করলাম। কিন্তু এবার স্পষ্ট বুঝতে পারছিলাম আমি একা নই। মনে হচ্ছিল কেউ আমার পেছনের সিটে বসে আছে, সেই সিট যেটাকে আমরা সাধারণত বার্থ বলি, যেখানে ড্রাইভাররা বিশ্রাম নেয়। আমি রিয়ারভিউ মিররে তাকালাম, কিছুই নেই, কিন্তু আমার হৃদস্পন্দন বেড়েই যাচ্ছিল। ঠিক তখন হঠাৎ এক প্রবল ধাক্কা খেল ট্রাক, যেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। অনেক কষ্টে গাড়িটা সামলে রাস্তার এক পাশে থামালাম। ট্রাক থেকে নেমে চারপাশে খুঁজে দেখলাম কিছুই নেই, কিন্তু বুকের ভেতর কেমন অজানা ভয় ছড়িয়ে গেল। কারণ ধাক্কাটা এমন ছিল যেন কিছু একটা জোরে এসে ট্রাকের সঙ্গে আঘাত করেছে। আমি ট্রাকে ফিরে আসতেই অনুভব করলাম কেউ যেন আমার সঙ্গে কথা বলছে। মাঝারি কণ্ঠে কেউ বলল, থেমে কেন গেলা? আমার শরীর কেঁপে উঠল, গায়ে কাটা দিয়ে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, কে কে আছিস? কিন্তু কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। নিজেকে সামলে নিয়ে আবার যাত্রা শুরু করলাম, কিন্তু এবারও মনে হচ্ছিল হাইওয়ের ধারে কেউ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি যখনই সোজা সামনে চোখ রাখি তখন আর কিছু দেখা যায় না, যেন একটা ছায়া ক্রমাগত আমাকে অনুসরণ করছে। আমি জোর করে মনোযোগ রাস্তার দিকে রাখলাম, নিজেকে বোঝালাম এটা নিশ্চয়ই ক্লান্তির কারণে হচ্ছে। কিন্তু প্রায় 15 মিনিট পরে উইন্ডশিল্ডে হঠাৎ একটি অস্পষ্ট দাগ দেখতে পেলাম, যেন কারো হাতের ছাপ। বিস্ময়ের বিষয় হলো ট্রাকের ভেতরটা গরম ছিল, বাইরে তুষারে ঢেকে গেছে। তাহলে এই দাগ এলো কোথায় থেকে? আমি সেটাকে উপেক্ষা করে আবার গাড়ি চালাতে লাগলাম। রাত গভীর হচ্ছিল, ট্রাকের হেডলাইট হাইওয়েতে আলো ফেলছিল। হঠাৎ দেখলাম ট্রাকের ঠিক মাঝখানে একটি হরিণ দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে ব্রেক চাপলাম আর হর্ন বাজালাম যাতে সে রাস্তা ছেড়ে নেমে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে 1 ইঞ্চিও নড়ল না। তার মুখও ট্রাকের দিকেই ছিল আর সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমি একের পর এক হর্ন দিতে লাগলাম, তবুও যখন নড়ল না, আমি ভাবলাম গাড়ি থেকে নেমে তাকে সরিয়ে দেই। কিন্তু যেই না ট্রাক থেকে নামলাম আর সামনে তাকালাম, সেখানে কোনো হরিণ নেই। আমি মাথা ঝাঁকিয়ে নিজেকে বোঝালাম হয়তো সরে গেছে। আবার ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট করলাম আর এগোতে শুরু করলাম, কিন্তু অজানা এক ভয় মনে গেঁথে গেল। হঠাৎ ট্রাকের পেছন থেকে হালকা ফিস ফিস শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কেউ যেন বারবার আমার নাম ধরে ডাকছে। কাঁপতে কাঁপতে পিছনে তাকালাম, কিন্তু পেছনের ডেক সম্পূর্ণ ফাঁকা। কিছুটা এগোনোর পর ঠিক করলাম একটা রেস্ট এরিয়াতে থামবো। জায়গাটা হাইওয়ে থেকে কিছুটা দূরে আর সম্পূর্ণ নির্জন ছিল। ট্রাক বন্ধ করে নেমে আসতেই অনুভব করলাম কেউ যেন আমাকে লক্ষ্য করছে। রেস্ট এরিয়াতে একটা ছোট্ট ক্যাফের জানালা দিয়ে আলো ঝলমল করছিল। আমি ভেতরে গিয়ে কিছু স্ন্যাক্স আর পানি নিলাম। তারপর প্রায় আধা ঘন্টা বসে থাকলাম। পুরো জায়গাটাই নিস্তব্ধ, চারপাশে কাউকে দেখা যাচ্ছিল না। অবশেষে আবার ট্রাকে ফিরে এসে যাত্রা শুরু করলাম। এবার মনকে ব্যস্ত রাখতে রেডিও চালালাম, কিন্তু রেডিওতে কোনো সিগন্যালই ধরা পড়ছিল না। শুধু শো শো শব্দ শোনা যাচ্ছিল। তার ভিতর দিয়ে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল, যেন কেউ অজানা ভাষায় কথা বলছে। আমি চ্যানেল পাল্টাতে লাগলাম, কিন্তু প্রতিটি চ্যানেলই সেই রহস্যময় আওয়াজ। রেডিওতে সেই সাঁই শব্দ চলছেই, আর তার সঙ্গে স্পষ্ট এক অচেনা কণ্ঠ ভেসে এলো, এই জায়গা ছেড়ে চলে যা। আমার ভেতরটা কেঁপে উঠল। তাড়াতাড়ি ভিডিও তার টেনে খুলে দিলাম। হঠাৎ পুরো ট্রাক নিস্তব্ধ হয়ে গেল। বুক ধরফর করতে লাগলো। এসব কি হচ্ছে? এরকম আগে কোনো দিন হয়নি। আমি মনে মনে বললাম, যেভাবেই হোক আমাকে এই যাত্রা দ্রুত শেষ করতে হবে। তাই গতি বাড়িয়ে দিলাম। কিন্তু অল্প কিছুক্ষণ পর হঠাৎ দেখি সামনে ঘন কুয়াশা নেমে এসেছে। এতটাই ঘন যে হেডলাইটের আলো ভেদ করতে পারছিল না। হঠাৎ সেই কুয়াশার ভেতর থেকে
এক মানুষের অবয়ব ফুটে উঠল। আমি তৎক্ষণাৎ ব্রেক চাপলাম। ট্রাক যেন কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলো। বুকের ভেতর দম আটকে গেল। হায় আল্লাহ, যদি সত্যি কোনো মানুষকে চাপা দিয়ে থাকি। সাহস জোগাড় করে ট্রাক থেকে নেমে সামনে গেলাম, কিন্তু না, সেখানে কোনো মানুষ নেই, কোনো চিহ্নও নেই। আমি ডানে বামে চারপাশে তাকালাম। তখন মনে হলো দূরে কেউ আমার দিকে আসছে। আতঙ্কে দৌড়ে আবার ট্রাকে ফিরে এলাম। দরজা লক করে দিলাম। দ্রুত ইঞ্জিন চালু করতে চাইলাম, কিন্তু ইঞ্জিন একেবারে স্টার্ট নিচ্ছে না। একবার দুইবার, তবুও না। বুকের ভেতর ঢাকের মতো ধরফর। চারপাশে আতঙ্কিত চোখে তাকাচ্ছি, কোথাও কিছু অস্বাভাবিক নড়াচড়া হচ্ছে কিনা। হঠাৎ ট্রাকের বাঁ দিকের জানালা দিয়ে দেখলাম একজন দাঁড়িয়ে আছে। মনে হলো এ তো সেই একই নারী যাকে প্রথমে হাইওয়ের ধারে দেখেছিলাম। সে অল্প দূরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট অনুভব করছিলাম সে সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। আপনি জানেন, কেউ যদি একটানা আপনাকে চেয়ে থাকে, তা আপনি বুঝতে পারবেন। আমি সেই অনুভূতিটাই পাচ্ছিলাম। সেই মুহূর্তে আমিও ঠিক তাই অনুভব করছিলাম। কেউ যেন আশেপাশে আছে, অথচ চোখে কিছুই ধরা পড়ছে না। আমার মাথায় তখনও তেমন কোনো খারাপ ধারণা আসেনি। ভাবলাম হয়তো কাকতালীয় কিছু, তাই দ্রুত জানালার কাজ তুলে দিলাম আর নিজেকে বোঝালাম তবে কেউ গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। কিন্তু আতঙ্ক বেড়ে গেল যখন দেখলাম সেই নারী আস্তে আস্তে হালকা পায়ে আমার ট্রাকের দিকে এগিয়ে আসছে। ভয়ে তাড়াতাড়ি সিটের নিচ থেকে টর্চ বের করে বাইরে আলো ফেললাম এবং আমার শরীরের লোম খাড়া হয়ে গেল, কারণ সেখানে কেউ ছিল না। নিজেকে সামলে নিয়ে হঠাৎ ঠিক করলাম, নেমে দেখি কেন ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ট্রাক থেকে নামতে অনুভব করলাম আশেপাশের বাতাস হঠাৎ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, অথচ কয়েক মুহূর্ত আগেই ভেতরে উষ্ণতা ছিল। ইঞ্জিনের কাছে পৌঁছে অবাক হয়ে গেলাম। ইঞ্জিনের গায়ে মোটা বরফ জমে আছে। যেখানে এতক্ষণ টানা চালানোর কারণে গরম থাকার কথা, সেখানে একদম বরফ জমা। অসম্ভব ব্যাপার। আমি অবাক হয়ে ইঞ্জিন পরীক্ষা করছিলাম। হঠাৎ কানে এলো এক চাপা কণ্ঠস্বর, এখান থেকে চলে যা। ভয়ে পিছন ফিরলাম। টর্চের আলো চারদিকে ঘোরালাম, কিন্তু না, কোথাও কাউকে দেখা গেল না। পেছাতে পেছাতে দৌড়ে আবার ট্রাকের ভেতরে ঢুকে গেলাম। ফোন তুলে সাহায্যের জন্য কল করতে চাইলাম, কিন্তু চমকে গেলাম দেখে আমি ফোনে কোনো সিগন্যালই নেই। বিভিন্ন দিকে ফোন ঘুরিয়ে চেক করলাম, তবুও নেটওয়ার্কের চিহ্নমাত্র নেই। ঠিক তখনই কানে এলো কয়েকজন মানুষের হাঁটার শব্দ। চট করে জানালার বাইরে তাকালাম। রাস্তায় কেউ নেই, সব ফাঁকা, অথচ শব্দগুলো কাছে আসছিল ধাপে ধাপে, যেন কয়েকজন ঠিক ট্রাকের চারপাশে ঘুরছে। হৃৎপিণ্ড জোরে জোরে ধকধক করছিল। তাড়াতাড়ি দরজা লক করে দিলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে সেই পায়ের শব্দগুলো মিলিয়ে গেল। তখন বুঝলাম এটা স্বাভাবিক কিছু নয়, এখানে নিশ্চিতভাবেই কিছু অস্বাভাবিক ঘটছে। আমি মনে মনে স্থির করলাম আর দেরি নয়। আমি ট্রাক থেকে নেমে হাইওয়ের ধারে পায়ে হেঁটে চললাম, কোনো কাছের রেস্ট এরিয়ায় সাহায্যের আশা নিয়ে। কয়েক ধাপ হেঁটেই পিছন থেকে কোনো একের পায়ের শব্দ শুনতে পেলাম। পেছন ফিরে দেখলাম কেউ নেই। আবার হাঁটলাম। কিছুক্ষণ পর আবারও সেই ধাপের শব্দ। এবার স্পষ্ট বুঝতে পারলাম কেউ আমার পিছু নিচ্ছে, কিন্তু চোখে কেউ নেই। আমি গতি বাড়ালাম। ধাপের শব্দ আরও জোরে বেজে উঠল। হঠাৎ দূরে আলো দেখলাম। মনে হলো হয়তো কেউ গাড়ি বা কোনো নিরাপদ স্থানে আছে। আলোর দিকে এগোলাম। যত কাছে গেলাম আলো আরও অস্পষ্ট হয়ে গেল। কাছাকাছি পৌঁছাতে বুঝতে পারলাম আলো আসছে এক পুরনো ভিন্টেজ স্টাইলের লাল টিনের বাক্স থেকে, যা মাটিতে রাখা। আশ্চর্যের বিষয়, কোথাও কেউ নেই। আমি সাহস জোগাড় করে টিনের বাক্সটা উঁচু করার চেষ্টা করলাম। তখন হঠাৎ বাতাস থেমে গেল। ফিরে তাকাতেই দূরে এক ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমি দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হলো আমার পা যেন জমে গেছে। গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিলাম যেভাবে সম্ভব। ধাপে ধাপে এগোলাম। আমি আলোর এবং ছায়ার থেকে দূরে হাইওয়ের ধারের দিকে
চলে যেতে চেষ্টা করলাম। কয়েক ধাপ হেঁটেই হঠাৎ এক অন্যরকম শব্দ শুনলাম, যেন কোনো শিশুর হালকা হাসি। আমার বুক কেঁপে উঠল। সাহস জোগায় ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ রাস্তার ধারে ঝোপ থেকে বেরিয়ে এলো এক শিশু। প্রায় 7 কি 8 বছরের মতো দেখাচ্ছিল। চোখে অদ্ভুত এক জ্বলজ্বলে আলো। শিশুটি ধীরে ধীরে বলল, আপনি কোথায় যাচ্ছেন? এখানে থামুন। আমার শরীরে এক অদ্ভুত ভয় ঢুকে গেল। আমার শরীরে ভয় জড়িয়ে ধরেছিল, কিন্তু নিজেকে সামলে পিছিয়ে যেতে লাগলাম। উত্তর না দিয়ে ধীরে ধীরে সরতে লাগলাম। ঠিক তখনই দেখি শিশুটি হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আমি দ্রুত গতি বাড়ালাম। হাইওয়ের এমন এক অংশে পৌঁছালাম যা সম্পূর্ণ নির্জন। মনে হলো আমি কোনোভাবে সেই একই জায়গায় ফিরে এসেছি, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। বারবার যেন একই ঝোপঝাড় আর পাথরের মধ্য দিয়ে যাচ্ছি। মনে হচ্ছিল কেউ বা কিছু আমার পথ ভ্রান্ত করতে চাইছে। সেই সময় আমার পকেটে রাখা ছোট্ট একটি সূরা ইয়াসিন বই বের করলাম। আমি তা পড়া শুরু করতেই আশেপাশের বাতাসে সামান্য উষ্ণতা অনুভূত হলো। ধাপের শব্দও বন্ধ হয়ে গেল। একটু সান্ত্বনা পেলাম, কিন্তু ভয় এখনো অদৃশ্য ছিল। হাইওয়ের ধারের একটি ছোট্ট বোর্ড চোখে পড়ল। বোর্ডে লেখা ছিল, হেল্প স্টেশন 2 কিলোমিটার। আশা জাগলো। সঙ্গে সঙ্গে ওই দিকে দৌড়ে গেলাম। বোর্ডের কাছে পৌঁছাতেই মনে হলো রাস্তার ধারে কেউ আসছে। ভয়ে দ্রুত পাশে সরে গেলাম আর লুকিয়ে পড়লাম। রাস্তায় ধোঁয়ার মতো কিছু ভেসে এলো, তা দ্রুত ছড়িয়ে পড়ল। সঙ্গে ভয়ঙ্কর আওয়াজ, এখান থেকে ফিরে যাও। আমার হৃদয়ে ভয় আরও বেড়ে গেল, তবে সাহস ধরে রাখার চেষ্টা করলাম। ধোঁয়া এড়াতে অন্য পাশে দ্রুত এগোলাম। আল্লাহর সাহায্যের জন্য দোয়া করলাম। কিছুক্ষণ পর ধোঁয়া হালকা হয়ে গেল। হাইওয়ের ধারে একটি গাড়ির আলো দেখা গেল। একটি বড় ট্রাক আমার দিকে আসছে। সাহায্যের আশায় হাত নাড়ালাম। ট্রাকটি কাছে এসে থামলো। ট্রাক থেকে একজন মানুষ নামলো, যে দেখতে সাধারণ এক ড্রাইভার মনে হচ্ছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে? আপনি এখানে কি করছেন? আমি সংক্ষেপে সব ঘটনা বললাম। ড্রাইভার বলল, এই এলাকা বিপজ্জনক। এখানে মানুষ প্রায় গায়েব হয়ে যায়। আমি আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারি। ভয় ও আতঙ্কে আমার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না, তাই হেসকি দিয়ে তার প্রস্তাব গ্রহণ করলাম। ট্রাকের ভিতরে ঢুকতেই অদ্ভুত এক অনুভূতি হলো। কিছু ঠিক নয়। ট্রাকের ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সাধারণ ড্রাইভাররা যেসব জিনিস রাখে সেগুলো এখানে ছিল না। ড্রাইভার গল্প বলা শুরু করলো। এ এলাকা বিশেষ করে রাতে খুব অদ্ভুত। এখানে অনেক ঘটনা আছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আমি চুপচাপ বাইরে তাকালাম। চোখ বারবার রিয়ার ভিউ মিররে ফিরে যাচ্ছিল। মনে হচ্ছিল ট্রাকের পেছনে কোনো কিছু হালকা হেলাফেলা করছে, কিন্তু অন্ধকারের কারণে ঠিক দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ড্রাইভার হঠাৎ ট্রাক থামালো। বলল, মনে হচ্ছে আমাদের কিছুটা আঘাত লেগেছে। আমি অবাক, কারণ কোনো ধাক্কা অনুভব করিনি। ড্রাইভার নেমে ট্রাকের পেছনে গেল। আমিও ভয়ে ভয়ে পিছনের দিকে নামলাম। পিছনে গেলাম, কিন্তু কিছুই দেখা গেল না। ড্রাইভার বলল, মনে হয় কোনো প্রাণী ছিল। এরপর আবার ট্রাকে চড়ে বসলাম। ট্রাক চলতে লাগলো, তবে এবার আমি লক্ষ্য করলাম ড্রাইভার বারবার ডান বাম দিকে তাকাচ্ছে, যেন কিছু খুঁজছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি ঠিক আছেন? ড্রাইভার বলল, হ্যাঁ ঠিক আছে। তবে আমার মনে হচ্ছিল কেউ আমাদের সঙ্গে সঙ্গে চলছে। তাই আমি জানালার দিকে ঝুঁকি এবং বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখা গেল না। হঠাৎ ট্রাকের হেডলাইটের আলো রাস্তার ধারে একটি মানুষের আকৃতি উদ্ভাসিত করলো, যে স্থির হয়ে দাঁড়িয়েছিল। ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক দিল, কিন্তু মুহূর্তের মধ্যে সেই আকৃতি অদৃশ্য হয়ে গেল। ড্রাইভার ট্রাক থামালো এবং বলল, আমার মনে হচ্ছে আমাদের নেমে চেক করা উচিত। আমি অনিচ্ছা সত্ত্বেও সম্মতি জানালাম। আমরা দুইজনে ট্রাক থেকে নেমে সেই জায়গায় এগোলাম। সেখানে পৌঁছাতে খুব অদ্ভুত কিছু চিহ্ন দেখলাম, যেমন কেউ নখ দিয়ে মাটিতে খোদাই করেছে। আমি খেয়াল করে বললাম, এগুলো সাধারণ প্রাণীর চিহ্ন নয়। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। দ্রুত আমরা ট্রাকে ফিরে এলাম। ট্রাক আবার রাস্তায় চলতে শুরু করলো, কিন্তু এখনও আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল।
রাস্তার মধ্যে আমি আমার পেছনের জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখলাম একটি ছায়া ট্রাকের পেছনে আসছে। ছায়া দেখেই আমি হঠাৎ শীতল হয়ে গেলাম। ভয়ে ভয়ে ড্রাইভারকে বললাম, কিছু আমাদের পেছনে আসছে। ড্রাইভার রিয়ার ভিউ মিরর দিয়ে দেখলো, কিন্তু কিছুই চোখে লাগলো না। আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি দেখছেন না? এটি আমাদের অনেক কাছে এসেছে। ড্রাইভার বলল, আমি কিছুই দেখছি না। কিছুক্ষণ পর আমি বাইরে গিয়ে আবার দেখলাম ছায়া অদৃশ্য। কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু হঠাৎ ট্রাকের গতিও নিজে থেকে বন্ধ হয়ে গেল। ভয়ে আমি ট্রাক ড্রাইভারকে দেখলাম এবং বললাম, এসব কি হচ্ছে? ড্রাইভার হকচকিয়ে বলল, আমি কিছু করছি না, এটা নিজে থেকেই হচ্ছে। হয়তো ট্রাকে কোনো সমস্যা হয়েছে। তিনি ট্রাক থেকে নেমে বললেন। আমি নেমে চেক করি। আমি ভয়ে ট্রাক থেকে নামলাম এবং জানার জন্য ধীরে ধীরে চাকার কাছে এগোলাম। যখন আমি শুরু করলাম, মানে চাকার কাছে যাওয়ার জন্য চেষ্টা করলাম, তখন অনুভব করলাম যে আমার কাছে ঠান্ডা শ্বাস এসে পড়ছে। আমি সঙ্গে সঙ্গে থেমে চারপাশ দেখলাম, কিন্তু রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ অনুভব করলাম একটি ঠান্ডা হাত আমার পায়ে স্পর্শ করছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে সরে গেলাম এবং ড্রাইভারকে চিৎকার করে বললাম, এখানে কিছু অদ্ভুত হচ্ছে, দ্রুত। ড্রাইভার তখন নিচে নেমে এলো। যখন সে আমার কাছে এলো, আমরা দুইজনে একসাথে দেখলাম রাস্তার ধারে একটি মানুষের আকৃতি আবার উদ্ভাসিত হচ্ছে। সেই আকৃতি মাটিতে শুয়েছিল এবং ধীরে ধীরে চলতে শুরু করলো। আমরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ট্রাকে ফিরে দৌড়ালাম। ড্রাইভার ট্রাক চালু করলো এবং দ্রুত এগোতে শুরু করলো। এবার আমি ড্রাইভারকে বললাম, কোনোভাবেই থামো না, কিছুই হোক, মানে যা কিছুই হোক, কোনোভাবেই থামা যাবে না। সে বলল, ঠিক আছে, এবং ট্রাকের গতি বজায় রেখে চলতে থাকলো। কিছু দূরে হঠাৎ রাস্তার মাঝখানে একটি বড় পাথর দেখা দিল। সে সঙ্গে সঙ্গে ব্রেক দিল, কিন্তু আমরা দেখলাম পাথর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। মনে হচ্ছিল সেখানে কোনো পাথরই ছিল না। আমরা একে অপরের দিকে তাকিয়ে চমকে গেলাম। ড্রাইভার ট্রাক চালু করলো এবং আমরা এগোতে থাকলাম। কিছুক্ষণ পর আবার ট্রাক ধীরে ধীরে চলতে লাগলো। রাস্তার ধারে একটি অদ্ভুত আওয়াজ শুনে মনে হলো যেন কেউ বা কিছু ধীরে ধীরে ঘসছে। আমি চারপাশ তাকালাম, কিন্তু কিছুই দেখা গেল না। ড্রাইভার বলল, আমরা দুইজনে খুবই অস্থির হয়ে যাচ্ছি, কারণ এই আওয়াজ ট্রাকের সাথে সাথে চলছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তবুও আমরা ট্রাক থামাইনি এবং ধীরে ধীরে এগোতে থাকলাম। হঠাৎ রাস্তার ধারে আমরা আবার একটি ছোট্ট শিশুকে দেখলাম, যে আমাদের দিকে ঘুরে তাকাচ্ছিল। শিশুর চোখে এত রাগ ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা যখন শিশুর পাশে গেলাম এবং সামান্য এগোলাম, আমি জানালা দিয়ে পেছনে তাকালাম। শিশুটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর ট্রাকের ছাদের উপরে কারো চলার আওয়াজ শোনা যেতে শুরু করলো, যেন কেউ উপরে দিয়ে হাঁটছিল। আমি কোরআন পাক তেলাওয়াত করতে থাকলাম, আর সকালটায় হালকা আলোর ঝাপটা পড়ছিল। ঠিক সেই সময় ওই ড্রাইভার আমাকে আমার ট্রাকের কাছে ছেড়ে দিল। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানালাম এবং নিজের ট্রাকে বসে তা স্টার্ট করলাম, যা সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। যখন আমি ভ্যাঙ্কুভারে পৌঁছালাম, আমি আমার ট্রাকের পুরোপুরি পরীক্ষা করানোর জন্য একটি মেকানিককে দেখালাম। মেকানিক বলল, ট্রাকে সব কিছু ঠিক আছে, কিন্তু আমি জানতাম যা কিছু আমি দেখেছি এবং অনুভব করেছি তা কেবল কল্পনা নয়। আমি জানতাম কানাডার সেই নির্জন হাইওয়েতে কিছু এমনই আছে যা মানুষের বুদ্ধির সীমার বাইরে। ওই রাতের পর থেকে আমি সব সময় যাত্রার আগে দোয়া করা এবং সতর্ক থাকা নিজের অভ্যাসে পরিণত করলাম। এটাই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তবে অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। লিসেনার্স, চলুন এবার আমরা আরেক ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আমার নাম তারবেশ। আমি দুবাইতে একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করি। এটি সেই সময়ের কথা যখন করোনা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি খুবই খারাপ ছিল। কোম্পানিগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যতজন এমপ্লয়ি ছিলেন তাদের রিমোট জবের জন্য বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছিল। অনেকেই কোম্পানি থেকে ছুটি পেয়েছিলেন, আর এই কারণেই
অনেক কোম্পানি শুনশান হয়ে গিয়েছিল। এখন সংক্ষেপে বলি, স্টাফ সেখানে কমই যেত। আমি যে কোম্পানিতে কাজ করতাম, আমি একজন সিকিউরিটি গার্ড। আমাকে এক জায়গায় স্থায়ীভাবে ডিউটি দেওয়া হতো না, বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হতো। এইবার আমার ডিউটি দেওয়া হয়েছিল এমন একটি স্থানে যা শহর থেকে অনেক দূরে এবং খুবই শুনশান ছিল। সেখানে কিছু পুরনো বিল্ডিং এবং অফিসগুলোতে আমাদের থাকার জায়গাও দেওয়া হয়েছিল। এখন সমস্যা হলো, আমরা 4 জন ছিলাম যারা পালাক্রমে সেখানে ডিউটি করতাম। আমাদের থাকার জায়গা একটাই ছিল, কিন্তু লোকেশনগুলো একটু ভিন্ন ছিল। সাধারণত আমরা একই লোকেশনে থাকতাম, কিন্তু ডিউটি যেসব স্থানে করতে হতো সেগুলো ভিন্ন ছিল। যেখানে আমার ডিউটি ছিল সেটা একটি পুরনো বিল্ডিং। পরিস্থিতি এমন ছিল যে দিনের বেলায় কেউ থাকতো না, রাতেও না। যতদিন করোনা চলছিল ওই অফিস বন্ধ ছিল এবং যে কর্মচারীরা ছিলেন তারা রিমোট জব করছিল। ঘরে বসে সেই লোকেশনে যাওয়ার আগে আমাদের ব্রিফিং দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আপনাদের 12 ঘন্টার ডিউটিতে 3 বার ওই বিল্ডিংটি পরিদর্শন করতে হবে, কারণ ওই বিল্ডিংয়ে অনেক দামি সরঞ্জামাদি ছিল। কোনো ধরনের ক্ষতির ক্ষেত্রে দায়িত্ব পুরোপুরি আমাদের সিকিউরিটি কোম্পানির। আমাদের বসরা কঠোর নির্দেশ দিয়েছিলেন যে 12 ঘন্টা ডিউটির মধ্যে অবশ্যই 3 বার ওই বিল্ডিং বা আমাদের লোকেশনগুলো পরিদর্শন করতে হবে এবং দেখা যাবে যে আমরা পরিদর্শন করেছি কিনা। এজন্য আমাদের করতে হতো প্রতি ডিজিটে বিল্ডিংয়ের ভিতরের কিছু ছবি তোলা এবং একটি গ্রুপে সেই সময় এবং ছবি শেয়ার করা। এটি আমাদের ডিউটির অংশ ছিল। যাই হোক, আমার ডিউটি ছিল রাতের, কারণ আমি রাতের ডিউটি অনেক পছন্দ করি। যে এলাকা ছিল সেটা শহর থেকে অনেক দূরে এবং বেশ খোলা মাঠ। যদি আপনি চলতে থাকেন তাহলে জানেন না কত দূর অবধি ময়দান, এবং ঠিক মাঝখানে ছিল একটি ছোট্ট শহরের মতো এলাকা। সেখানে 8 থেকে 10টি বিল্ডিং ছিল যেগুলোর দায়িত্ব আমাদের কোম্পানির। যেহেতু কোম্পানি সিকিউরিটি সার্ভিস প্রদান করছিল, তাই আমি মূলত বিল্ডিংটির বাইরে বসেছিলাম। আমি রাতের ডিউটি করছিলাম। প্রথম 1-2 দিন পুরোপুরি স্বাভাবিকভাবে ভালোই কাটলো। যাই হোক, দিনেও সেই স্থানটি যথেষ্ট নির্জন এবং শূন্য মনে হতো, আর রাতের বেলা সেটা আরও কয়েক গুণ বেশি নিঃসঙ্গ এবং ভয়ঙ্কর মনে হতো। এতটাই খামোশ এলাকা ছিল যেখানে শুধু আমরা 4 জন ছিলাম, এবং আমরা 4 জন কখনোই একসাথে এক সময় উপস্থিত থাকতাম না। প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা লোকেশন ছিল, তাই আমরা নিজেদের একা মনে করতাম। তবে এক ধরনের সান্ত্বনা ছিল যে আমাদের চারপাশে কেউ না কেউ অবশ্যই থাকবে, অন্তত আমাদের সহকর্মী। প্রথম রাত আমি বিল্ডিংটির বাইরে একটি হাটের মতো স্থানে বসে আমার মোবাইলে গান শুনতে শুনতে সময় কাটাচ্ছিলাম, সাথে ডিউটিও সম্পন্ন করছিলাম। এতে করে চোখ না লাগার সঙ্গেই সময়ও কাটছিল। এরপর সময় আসে বিল্ডিংয়ের ভিতরে ডিজিট করার। আমি উঠে আমার হাতে টর্চ নিয়ে বিল্ডিংয়ের দিকে হাঁটতে লাগলাম। এমন নয় যে পুরো বিল্ডিংয়ের আলো নিভেছিল, কিছু আলো জ্বলছিল, কিন্তু আমি ভিতরে প্রবেশ করতেই বিল্ডিংটি খুবই নির্জন এবং সম্পূর্ণ খামোশ মনে হলো। আমি পুরো গ্রাউন্ড ফ্লোরে চক্কর দিলাম, কিছু ছবি তুললাম। তারপর বিল্ডিংয়ের 4টি ফ্লোর ছিল, তাই আমি লিফটে চলে গেলাম। প্রথম ফ্লোরে পৌঁছেছি, ঠিক একইভাবে সেখানে চক্কর দিলাম, কিছু ছবি তুললাম। এরপর 3য় নাম্বার ফ্লোরে গেলাম, তারপর 4র্থ ফ্লোর। বলা ভালো, 3য় ফ্লোর পর্যন্ত পরিবেশ এমন ছিল যে সব কিছু ঠিকঠাক, সব কিছু তার জায়গায়, টেবিল চেয়ার সব কিছু অফিসের মতোই। কিন্তু 4র্থ ফ্লোরে কিছু অদ্ভুত লাগছিল। সেখানে পুরোপুরি ফাঁকা, প্রায় স্টোরের মতো দেখাচ্ছিল, যেন পুরনো কোনো সংরক্ষিত স্থান। যাই হোক, আমি সেখান থেকেও কিছু ছবি তুললাম এবং আমি সেই ছবি আমার গ্রুপে আপলোড করলাম। সেই গ্রুপে কোম্পানির আরেকজন এমপ্লয়ি ছিল, যেখানে আমাদের বস এবং অন্যান্য সব সিকিউরিটি গার্ড ছিলেন। সেই কোম্পানির এমপ্লয়ি যিনি এই সিকিউরিটি কোম্পানির কন্ট্রাক্ট দিয়েছিলেন, তিনি আমার ওই ছবিতে একটি প্রশ্নবোধক চিহ্ন রাখলেন। আমি তৎক্ষণাৎ ভয়েস মেসেজ পাঠালাম। এটি একই বিল্ডিংয়ের 4র্থ ফ্লোর। তিনি সঙ্গে সঙ্গে আমার বসকে ট্যাগ করলেন এবং বললেন,
আমি আপনাদের আগে বলেছিলাম 3য় ফ্লোরের পর 4র্থ ফ্লোরে কেউ যাবেন না। তাদের মেনে চলতে বলুন। 4র্থ ফ্লোরে কোনো ডিজিট করা যাবে না। আমি সত্যি হতবাক হয়ে গেলাম। আমি নিজের দিক থেকে কৌশলগতভাবে কাজ করছিলাম এবং অতিরিক্ত পরিশ্রমও করেছিলাম। 4র্থ ফ্লোরেও গিয়েছিলাম, পুরো বিল্ডিংটা দেখলাম, আর তারা আমাকে তা করতে মানা করলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল আমাদের বসকে সেই কোম্পানির এমপ্লয় যিনি সিকিউরিটির কন্ট্রাক্ট দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন যে 4র্থ ফ্লোরে কারো যাতায়াত করা যাবে না, যে কোনো কাজ 3য় ফ্লোর পর্যন্ত সীমিত। সম্ভবত তারা আমাদের পূর্ণ ব্রিফিং দেওয়া ভুলে গিয়েছিলেন। পরে আমার বস ভয়েস মেসেজে জানালেন, আপনি আগামীতে 4র্থ ফ্লোরে যাবেন না, আপনার অ্যাক্সেস 3য় নাম্বার ফ্লোর পর্যন্ত এবং এখানেই আপনি ছবি শেয়ার করতে পারবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গ্রুপে যে ব্যক্তি সেই কোম্পানির এমপ্লয়ি ছিলেন তিনি একজন ভারতীয়। কেন তিনি আমার ছবিগুলো দেখে এতটা বিস্মিত হলেন সেটা আমার বোঝার বাইরে ছিল। যাই হোক, আমি ছবিগুলো আবার মনোযোগ দিয়ে দেখলাম। সেখানে বিশেষ কিছু নেই। আমি ভাবলাম সম্ভবত কোম্পানির কিছু মূল্যবান জিনিস সেখানে রয়েছে আর তারা চাইছে না আমরা সেখানে যাই। তাই আমি তাকে উপেক্ষা করলাম এবং ঠিক করলাম আমি এখন 4র্থ ফ্লোরে আর যাব না। এরপর আমি আমার ডিউটিতে মনোনিবেশ করলাম। 2 নম্বর চক্র সম্পন্ন করলাম, এরপর 3য়, আর তারপর আমি আমার ডিউটি শেষ করলাম। 2-3 রাত এভাবে পার হয়ে গেল। যেহেতু সেখানে যে লিফট ছিল তা সক্রিয় ছিল, যেমন আমি আগে বলেছি, কিছু লাইট অন থাকতো, বিদ্যুৎ ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় তারা কাজ বন্ধ রেখেছিল। যেমন ওই বিল্ডিংয়ের ক্যামেরা সব জায়গায় সক্রিয় থাকতো এবং সেখানে যারা এমপ্লয়ি ছিল তারা বাড়ি থেকে সেই বিল্ডিং দেখতে পারত। আমি আমার ডিউটি অব্যাহত রাখলাম। এক রাত আমি ডিউটিতে উপস্থিত ছিলাম রাতের সময়। তখন মনে হলো যেন কেউ 4র্থ ফ্লোরে কেউ চলছে, কোনো কার্যকলাপ চলছে। আমি বিল্ডিংয়ের বাইরে বসে থাকতাম একটি শেডের নিচে। জানিয়ে রাখি, ওই বিল্ডিংয়ের চারপাশে বেড়া ছিল যাতে কোনো বন্যপ্রাণী বা অন্য কেউ অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে না পারে। আমি সেখানে বসে থাকতে থাকতে অনুভব করলাম যে 4র্থ ফ্লোরে কোনো কার্যকলাপ হয়েছে। মনে হচ্ছিল কেউ টেবিল সরাচ্ছে। আমি অনেকটা হতবাক হলাম। ভাবলাম সম্ভবত আমার কোনো সহকর্মী অন্য জায়গায় কাজ করছে আর তার আওয়াজ এসেছে। তারপর আমি আমার মোবাইলের ভলিউম শূন্য করে দিলাম যাতে আর কোনো আওয়াজ শুনতে না পাই। কিছু সময় পরে আমি আবার অনুভব করলাম এবার যেন কেউ পুরো একটি টেবিল সরাচ্ছিল। আমি খুবই হতবাক হলাম, কারণ এই বিল্ডিংয়ের ডিউটি আমার দায়িত্বে ছিল এবং 4র্থ ফ্লোরে কেউ অনুমোদন দিচ্ছিল না। যেভাবে গ্রুপে আলোচনা হয়েছিল আমার সমস্ত সহকর্মীও সেই গ্রুপে ছিলেন, তাই তারা জানতো 4র্থ ফ্লোরে কেউ যাবে না। অতএব এটা সম্ভব ছিল না যে আমার কোনো সহকর্মী নিজের ইচ্ছায় সেখানে গেছে। ডিউটি ছেড়ে এই বিল্ডিংয়ে কেউ এসে 4র্থ ফ্লোরে গিয়েছে, এটি কোনো দৈব সংযোগ হতে পারে না। আমি আমার জায়গা থেকে উঠলাম, আর যেহেতু এখন ডিজিট করার সময় ছিল আমি ঠিক করলাম আমি এখনই যাচ্ছি, দেখে আসব, ছবি তুলে নিজের কাছে রাখবো, পরে সময় হলে গ্রুপে শেয়ার করব। আমি উঠলাম এবং বিল্ডিংয়ের দিকে চলে গেলাম। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছালাম এবং লিফটটি দেখলাম। লিফটের পাশে যে বাটন থাকে আর যেসব লাইট জ্বলে যা ফ্লোর গণনা করে, সেখানে 1-2 লেখা থাকে। আমি দেখলাম 4th ফ্লোর লেখা দেখা যাচ্ছে। এখানে আমি জানাই লিফট যদি ব্যবহার না হয় তাহলে তা গ্রাউন্ড ফ্লোরেই থামে এবং দরজাও খোলা থাকে। যখন কেউ ব্যবহার করে তখনই এটি চলতে থাকে যেমন স্বাভাবিকভাবে হয়। আর যদি এখানে কেউ না থাকে তাহলে 4th ফ্লোর কে গেছে? আমি খুবই হতবাক হলাম। আমি গ্রুপে একটি মেসেজ দিলাম যেখানে আমাদের 4 জনের আলাদা গ্রুপ ছিল এবং আমরা একে অপরের সাথে কথা বলতাম। আমি মেসেজে সবাইকে জিজ্ঞেস করলাম, তোমরা কোথায়? কেউ কি আমার লোকেশনে এসে 4th ফ্লোরে গেছে? সবাই বলল না। আসলে সবাই তাদের নিজের নিজের ছবি শেয়ার করলো যে আমরা সবাই নিজের নিজের ডিউটিতে ছিলাম। কেউ কোথাও বসেছিল, কেউ অন্যত্র। এটি খুবই অবাক করার ঘটনা ছিল। এরপর আমার মধ্যে কৌতূহল জন্মালো, কারা 4th ফ্লোরে গেছে। চারপাশে বেড়া ছিল এবং একটি মেইন গেট ছিল যার মাধ্যমে সেই এলাকায় প্রবেশ করা যেত। তাহলে কে এসেছে? মেইন গেটও বন্ধ ছিল। এখানে আমি জানাই যে কোম্পানি ছিল
তা একটি রিসার্চ কোম্পানি। কিছু যন্ত্রপাতি তাদের রাখা ছিল, যা বিল্ডিংয়ের বাইরে অনেক ড্রাম, পুরনো জিপ, এমন অনেক কিছু ছিল। এটি একটি খুবই পুরনো কোম্পানি ছিল এবং সম্ভবত সেখানে তারা গবেষণা ইত্যাদি করত। তাদের পুরনো যন্ত্রপাতি রাতের সময় খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর লাগতো। সেই বিল্ডিংও অনেক পুরনো ছিল। আমার অদ্ভুত লাগতে লাগলো। আগে 4th ফ্লোরে টেবিলের ঘষার মতো শব্দ শুনেছিলাম, আর এখন এটা লিফট 4-এ গেছে। তাহলে এটা কে করছে? আমি লিফটের বাটন প্রেস করলাম, লিফট গ্রাউন্ডে নেমে এলো। আমি লিফটে দাঁড়ালাম এবং 4th ফ্লোরের বাটন প্রেস করলাম। ভাবছিলাম আমি ভিতরে যাব না, শুধু দেখি কে আছে। 4th ফ্লোরে পৌঁছে লিফটের দরজা খুলতেই আমি লক্ষ্য করলাম লিফটের পাশে একটি সিঁড়ি রয়েছে, যা নিচের গ্রাউন্ড পর্যন্ত যায়। সমস্ত ফ্লোরের মধ্য দিয়ে লিফটের দরজা খুলতেই মনে হলো কেউ সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে গেছে। আমি চমকে গেলাম, কারণ এটি সত্যি ভয়ঙ্কর দৃশ্য ছিল। ফ্লোরে সব কিছু অন্ধকার ছিল। যেমন আমি শুরুতেই বলেছিলাম, সেই জায়গাটি অনেক হন্টেড টাইপের মনে হচ্ছিল, খুব পুরনো এবং খণ্ডিত অবস্থায়। আর এখন কেউ নিচে নেমেছে, মানে যে কিছুই ছিল সম্ভবত আমার সঙ্গে চোখ মেলানোর খেলা খেলছিল। আমি আবার লিফটের বাটন প্রেস করলাম এবং গ্রাউন্ডে নেমে এলাম। গ্রাউন্ডে এসে পুরো ফ্লোরটা দেখলাম, কেউ ছিল না। আমি আবার 1ম ফ্লোরে গেলাম, সেখানেও ছবি তুললাম। তারপর 3য় ফ্লোরে গিয়ে ছবিগুলো নিলাম, কিন্তু সেখানে কেউ দেখা যায়নি। না জানি কে ছিল যে প্রথম 4th ফ্লোরে ছিল আর তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। যেটি ছিল আমি তা দেখতে পাইনি। আমি সব ফ্লোরে ঘুরে চিৎকার করলাম, এখানে কেউ আছে কি? কেউ আমাকে শুনতে পাচ্ছ? কে আপনি? আমি এটাই ভয় পাচ্ছিলাম, চুরি বা অন্য কোনো বিপদ তো নেই। তবুও একটা নিশ্চিন্ত ছিল মনের মধ্যে যে ক্যামেরা লাগানো আছে। তাই আমি ব্যক্তিগতভাবে আমার বসকে ফোন করলাম। আমি বললাম, কোম্পানি থেকে আপনাকে যে ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনি একটু চেক করুন ঠিক 5 মিনিট আগে কোনো মুভমেন্ট হয়েছিল কিনা। দেখুন এই 3 ফ্লোরে কেউ দেখা গেছে কিনা। তিনি আমাকে ওকে বললেন। আমি অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে বস আমাকে মেসেজ করলেন, তোমার ছাড়া কেউ দেখা যায়নি, এখন তুমি কি করছো? আমি জানালাম আমার এমন অনুভূতি হয়েছে যে বিল্ডিংয়ে কেউ চলছে, তাই আমি উপরে উঠে তা খুঁজছিলাম। বস বললেন, শোনো, আমি সব খুলে বলতে পারবো না, তবে তুমি মুসলিম, তোমার ধর্ম অনুযায়ী নামাজ ঠিকঠাক আদায় করো, কারণ এই জায়গা শহর থেকে অনেকটাই দূরে, একেবারে একাকী, আর অনেক দিন ধরে বন্ধ আছে। আমি তাদের কোম্পানির সঙ্গে যা আলাপ করেছি তা আংশিকভাবে বলছে যে 4th ফ্লোর হন্টেড, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। আমার বসও খুব ভালো মানুষ ছিলেন। তিনি বললেন, ছোট ছোট কাজের দিকে খেয়াল রাখো, নিজের ডিউটি পারফর্ম করো, যা বলা হয়েছে তাই করো। তিনি যা বললেন তা শুনে আমি আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়লাম। তবুও সেই রাতও যেভাবে তেভাবে কেটে গেল। পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, গ্রুপে একটি মেসেজ এসেছিল, যা সেই কোম্পানির থেকে। মেসেজটি বলছিল, আজ রাতে বালুর ঝড় আসছে, আপনারা যারা সেখানে নিরাপত্তা দিচ্ছেন তাদের জন্য কিছু ব্যবস্থা করুন। বিল্ডিংয়ের সব দরজা এবং জানালা বন্ধ করে দিন। সেই জায়গায় বালুর ঝড় খুবই বিপজ্জনক হয়ে আসে। এমনকি যদি কোনো গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে, তা অর্ধেক বালুর নিচে ঢেকে যেতে পারে। তাই সবাইকে বলা হয়েছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাতের সময় প্রয়োজনে বিল্ডিংয়ে আশ্রয় নিতে। এটি শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম এবং বুঝতে পারলাম যে আমার নিজের নিরাপত্তার খেয়াল রাখতে হবে। রাতের সময় যদি ঝড় আসে, তবে আমাকে সেই বিল্ডিংয়ের ভেতরে আশ্রয় নিতে হবে। আমার এই বিল্ডিংয়ের প্রতি অনেক ভয় জন্ম নিতে শুরু করলো। রাত হলো এবং হালকা হাওয়া বইতে শুরু করলো। এটি ছিল একটি হালকা ঝড়, যা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল। আমি দ্রুত বিল্ডিংয়ের সব জানালা ও দরজা লক করে দিলাম। যেগুলি ইতিমধ্যেই লক ছিল সেগুলো আমি চেক করে বন্ধ করে দিলাম। গ্রাউন্ড ফ্লোরে নিজের জন্য একটি জায়গা বানালাম, সেখানে চেয়ার নিয়ে বসে পড়লাম। আমি আমার মোবাইল দিয়ে নিজেকে ব্যস্ত রাখছিলাম। রাতটি অনেক বেশি অন্ধকার ছিল, ঝড়ের কারণে চারপাশ যেন কালো হয়ে গিয়েছিল। আপনি যদি বিশ্বাস করেন, ঝড় শুরু হতেই সমস্ত কাচের দরজা দিয়ে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র বাতাস এবং উড়তে থাকা বালি চোখে পড়ছিল। পুরো দৃশ্যটা এমন ছিল যেন আপনি বর্ষায় কোনো গাড়িতে বসে বাইরে তাকাচ্ছিলেন। বিল্ডিংটি যেন ট্রেনের উপর চলছে, আর আমি শুধু বাইরে যা দেখছি তাই দেখতে পাচ্ছিলাম। হাওয়া এতটাই তীব্র ছিল যে পুরো মুহূর্তটাই খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল।
সেই রাতেই 4th ফ্লোরে কিছু অস্বাভাবিক ঘটনার মতো অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে কথা বলছে। আমি মনোযোগ ভাঙাতে নিজের মোবাইলের দিকে চোখ রাখছিলাম। হঠাৎ করেই লিফটের আওয়াজ শোনা গেল, যেমন কেউ উপরের বাটন চাপলো এবং লিফটের দরজা বন্ধ হলো। আমার হৃদস্পন্দন তীব্রভাবে বেড়ে গেল। মনে হচ্ছিল সেই অ্যাক্টিভিটিস আবার শুরু হয়েছে। আর তখনই যা ঘটেছিল তা হলো যে ঝড় চলছিল, তার কারণে বাইরে হয়তো যে বিদ্যুতের খুঁটি ছিল সেটি উল্টে গেছে এবং পুরো বিল্ডিংয়ের লাইট চলে গেছে। আমি কি বলবো, আগে যে ভয় অনুভব করছিলাম সেটি এখন গুণিতকভাবে বেড়ে গেছে। আমি সেই বিল্ডিংয়ে একেবারেই কাতর হয়ে গিয়েছিলাম। ভিতরে অন্ধকার, বাইরে তীব্র ঝড় এবং এমন আওয়াজ আসছিল যা শব্দের চেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছিল। বাতাসের শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং তখনই আমার মনে হলো যে এই বিল্ডিংয়ে আমরা ছাড়া আর কেউ আছে, কোনো অদৃশ্য সত্তা বাস করছে। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যেন কেউ সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি কি বলবো, সেই অনুভূতি এবং ভয়। না বাইরে দৌড়াতে পারছিলাম না সেখানে বসে থাকতে পারছিলাম। আমার ভয় এতটা বেড়ে গেছে যে আমি পড়া শুরু করলাম। আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আমি বোধ করছিলাম যেন ওরা একজন নয়, 3 থেকে 4 জন আছে, সিঁড়ি দিয়ে নামছে এবং গ্রাউন্ড ফ্লোরে একে অপরের চারপাশে ঘুরছে। এই ভয় এবং অনুভূতি এতটাই তীব্র ছিল যে আমার রোমাঞ্চ ধরে গেছে। এটি অনুভব করে আমি নিজেকে একটি স্থানে স্থির করে দিলাম, এমনভাবে যেন আমি সেখানে নেই। আপনি এটিকে এমন ভাবুন যেমন একটি কবুতর বিড়ালকে দেখে চোখ বন্ধ করে দেয়, ঠিক তেমনই আমার অবস্থা। কারণ না আমি বাইরে যেতে পারছি, না ভিতরে কোথাও নিরাপদ আছি। আমি নিঃশব্দে অন্ধকারে সেই হলের মধ্যে নিজেকে লুকিয়ে বসে রইলাম। মনে হচ্ছিল যেন কেউ আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি তাদের দেখতে পাচ্ছি না। শুধু তাদের উপস্থিতি খুব কাছ থেকে অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার খুব কাছে এসে আমাকে মহসুস করার চেষ্টা করছে, যেন কেউ আমার কাছ থেকে ঘ্রাণ নিতে যাচ্ছে। কিন্তু আমি নিঃশব্দে শ্বাস ধরে বসে রইলাম। তারপর আমার মনে হলো ওরা আবার উপরের দিকে ফিরে যাচ্ছে। তাদের চলে যাওয়ার সময় প্রায় 15 মিনিট কেটে গেছে। তখন আমার পাশে যে সিঁড়ি ছিল সেটি দিয়ে উপরের ফ্লোরে যাওয়া সম্ভব। আমি অনুভব করলাম এখন প্রথম ফ্লোরে কিছু ঘটছে। আমি নিচ থেকে দেখতে পাচ্ছিলাম যে কেউ প্রথম ফ্লোরে আছে। আমি চুপচাপ বসে রইলাম এবং মনে মনে ভাবছিলাম যে আমি এবার এই লোকেশন পরিবর্তন করাবো। এখানে আর আমি ডিউটি করব না, কারণ এমন পরিস্থিতি ঘটে যে ঝড়ের মতো আবহাওয়ায় এই বিল্ডিংয়ে কখনো নিরাপদ থাকা যায় না। আমি ঠিক করলাম এই বিল্ডিংয়ে আর আমি কখনো রাত কাটাবো না এবং এখানকার ডিউটি আর করব না। এখন শুধু রাত কেটে যাবে, আর কিভাবে তা আমি দেখব। এরপর আমাকে এমন লাগতে শুরু করলো যেন প্রথম ফ্লোরে অনেক মানুষ আছে, কিছু শিশু আছে যারা খেলা করছে, তারা এখান থেকে সেখানে দৌড়াচ্ছে। হঠাৎ আমার মনে হলো একটি বল সিঁড়ি দিয়ে নিচে নামছে। সেটা যেন প্লাস্টিকের বল, টকটক করে সিঁড়ি দিয়ে নিচে এসে আমার খুব কাছে চলে এলো। আমি চুপচাপ বসেছিলাম এবং পরিস্থিতি লক্ষ্য করছিলাম। মনে হলো যেন একটি ছোট্ট শিশু সিঁড়ি দিয়ে নামছে এবং দৌড়ে আসছে। সে বলটা তুলে নিচ্ছে এবং গ্রাউন্ড ফ্লোরে এখানে ওখানে খেলা শুরু করছে। এরপর যেন কেউ তার পেছনে এসেছে। আমি তার পদচাপও শুনতে পাচ্ছিলাম। মনে হলো একজন মহিলা, সম্ভবত তার মা, নিচে নামছে এবং শিশুটিকে ডাকছে। সে অন্য কোনো ভাষায় কথা বলছিল। শিশুটি তার মার কাছে চলে গেল এবং 2 জন মিলে উপরের দিকে চলে গেল। সবটাই স্পষ্ট ছিল আমার চোখের সামনে। এখন আমি একটি জিনিস উল্লেখ করি যে সিঁড়ি দিয়ে আসা আলোটি আমাকে নিচ থেকে দেখা যাচ্ছিল, যা প্রথম ফ্লোর থেকে আসছিল। আমি সেই আলোতে দেখছিলাম যে মা ও ছেলে উপরে যাচ্ছিলেন এবং তাদের ছায়া সেই আলোতে দেওয়ালে পড়ছিল। যখন তারা সিঁড়ি চড়ছিল তখন তাদের আকার এত বড় হয়ে যাচ্ছিল যে ছায়া যেন দৈত্যের মতো বড় দেখাচ্ছিল। আমার ঘাম ছুটছিল, আমার প্রাণ যেন ভয়ে হালকা হয়ে গেছে। মনে হচ্ছিল যদি কেউ আমার কাছে এসে আমাকে ধরলো তাহলে আমার প্রাণও বের হয়ে যাবে। আমি এতটাই ভীত হয়ে গিয়েছিলাম। রাতটা যেন ভয়ঙ্করভাবে কেটে গেল। পুরো রাত বিল্ডিংয়ে সক্রিয়তা চলছিল। পরের দিন আমি ব্যক্তিগতভাবে আমার বসকে জানালাম আমি আর ওই বিল্ডিংয়ে ডিউটি করব না, দয়া করে আমার লোকেশন বদলান। আমি তাকে পুরো ঘটনা জানালাম। আমার বস প্রায় আধা ঘন্টা পর আমাকে ফোন করলেন। তিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু ডিউটিতে খুবই কড়া। কিন্তু প্রথমবারের মতো তিনি কোনো বিতর্ক ছাড়াই আমার ডিউটি বদল করে দিলেন। আমি আশা করিনি
কিন্তু তিনি কোনো ব্যাখ্যা না দিয়ে আমার ডিউটি বদল করলেন। পরবর্তীতে যে ব্যক্তি আমার বদলে ওই বিল্ডিংয়ে ডিউটি করেছিল সেও খুব ভয় পেয়েছিল। আমার নতুন ডিউটি লোকেশনও কিছুটা ভীতিকর ছিল, কিন্তু সেই আগের বিল্ডিংয়ের তুলনায় অনেক নিরাপদ ছিল। যাই হোক, আমরা সেই লোকেশনটিতে প্রায় 1 মাস কাটালাম। পরে জানতে পারলাম সেখানে যারা কর্মরত ছিলেন তারা সবাই জানতেন যে ওই বিল্ডিংটি হন্টেড, কিন্তু তারা আমাদের কোম্পানিকে সতর্ক করেছিলেন যেন আমরা কাউকে কিছু না বলি, কারণ তারা কোম্পানির খ্যাতি নষ্ট হতে চাননি। সব কিছু চুপচাপ চলতে থাকলো। এখন ওই বিল্ডিংয়ের ইতিহাস কী ছিল, সেখানে কে থাকতো, এটি আমি জানি না। তবে যে অভিজ্ঞতা আমি সেখানে পেয়েছিলাম তা স্পষ্ট। অন্য কোনো অদ্ভুত জীবনের উপস্থিতি ছিল। পরবর্তীতে আমি অন্য একটি লোকেশনে ডিউটি করছিলাম, যেখানে আমার সঙ্গে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমাদের প্রায়শই এমন বিচ্ছিন্ন এবং অদ্ভুত স্থানে ডিউটি দেওয়া হতো। সেই ঘটনা আমি পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন অন করে দিন। এতে আপনি আমার ভূত এফএম ফ্যামিলির অংশ হয়ে যাবেন এবং আমার ঘটনার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে থাকবে। নিজের যত্ন নিন, দোয়ায় আমাকে মনে রাখবেন। অনুমতি দেওয়া হলে কোনো আরও আকর্ষণীয় ঘটনায় দেখা হবে। আল্লাহ হাফেজ।